স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 11 = 11। 1-1 ভারততীর্থ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? সোনার তরী, বলাকা, গীতাঞ্জলি না গীতালি? সঠিক উত্তর হবে গীতাঞ্জলি। 1-2 অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল আনন্দবাজার, যুগান্তর, স্টেটসম্যান না বর্তমান পত্রিকা? সঠিক উত্তর হবে যুগান্তর। 1-3 কবি শিশুদের ঘরে ফেরার তুলনা করেছেন বকের শাড়ি, বলাকার শাড়ি, হংসের শাড়ি না পাখির শাড়ির সঙ্গে? সঠিক উত্তর হবে পাখির শাড়ির সঙ্গে। 1-4 এই মহীয়সী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ। মহীয়সী হলেন দুকড়িবালা দেবী, ননিবালা দেবী, কমলা দেবী না মাতঙ্গিনী দেবী? সঠিক উত্তর হবে ননিবালা দেবী। 1-5 সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকত বলতে বোঝানো হয়েছে কলকাতা, ওয়েস্ট ইন্ডিজ, মেয়ারো না ত্রিনিদাদ? সঠিক উত্তর হবে মেয়ারো। 1-6 নুরুকে দেখে হেসেছে সুবলার মা, সুবলের মা, মাসিমা না সুফলের মা? সঠিক উত্তর হবে সুবলের মা। 1-7 কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বড় গির্জা, বড় মন্দির, বড় মসজিদ না বড় বাড়ি? সঠিক উত্তর হবে বড় গির্জা। 1-8 বিদেশি প্রত্যয় কোনটি? অন, গিরি, স্নিক না তব্য? সঠিক উত্তর হবে গিরি। 1-9 তির্যক বিভক্তি কোনটি? কে, র, এ না জন্য? সঠিক উত্তর হবে এ। 1-10 হাটে লোক গিজগিজ করছে, হাটে অংশটি কালাধিকরণ, স্থানাধিকরণ, বিষয়াধিকরণ না ভাবাধিকরণ? সঠিক উত্তর হবে স্থানাধিকরণ। 1-11 তাঁতি তাঁত বুনছিল। তাঁত হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক না অপাদানকারক? সঠিক উত্তর হবে কর্মকারক। 2 খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 × 13 = 13। 2-1 পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেফতার করে? উত্তর 7টা মশার পিস্তল বাড়িতে লুকিয়ে রাখার অপরাধে পুলিশ দুকড়িবালা দেবীকে গ্রেফতার করে। 2-2 রাস্তায় ক্রিকেট খেলা অংশটির বাংলায় অনুবাদ করেছেন কে? উত্তর রাস্তায় ক্রিকেট খেলা অংশটির বাংলায় অনুবাদ করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। 2-3 পটলবাবুর আসল নাম কি? উত্তর পটলবাবুর আসল নাম শ্রী শীতলাকান্ত রায়। 2-4 কে এক্ষুনি আকাশ জুড়ে রঙের দৃশ্যে চমকে দেবেন? উত্তর এক ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে রঙের দৃশ্যে চমকে দেবেন। 2-5 পথ পরিবর্তন করো অভিজাত। অভিজাত শব্দটির পথ পরিবর্তন করলে পাওয়া যাবে আভিজাত্য। 2-6 মার অভিষেকে এসো এসো তরা কোন মায়ের কথা বলা হয়েছে? উত্তর এখানে ভারত মায়ের কথা বলা হয়েছে। 2-7 দিন ফুরোলে কবিতাটি কোন কবির লেখা? উত্তর দিন ফুরোলে কবিতাটি শঙ্খ ঘোষের লেখা। 2-8 বাগধারাটির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। চোখে চোখে রাখা। উত্তর চোখে চোখে রাখা অর্থাৎ সতর্ক দৃষ্টি রাখা। মা ছেলেটিকে সবসময় চোখে চোখে রাখে। 2-9 তব্য প্রত্যয়যোগে একটি শব্দ তৈরি করো। উত্তর গমযুক্ত তব্য সমান গন্তব্য। 2-10 একটি সংখ্যাবাচক শব্দ ও একটি পূরণবাচক শব্দের উদাহরণ দাও। উত্তর একটি সংখ্যাবাচক শব্দ হলো 2 এবং পূরণবাচক শব্দ হচ্ছে দ্বিতীয়া। 2-11 সন্ধি শব্দের অর্থ কী? উত্তর সন্ধি শব্দের অর্থ হলো মিলন। 2-12 কী কারণে মাকুর চেহারা বদলে গেল? উত্তর বাঁশবনেতে খরগোশ ধরার ফাঁদে আটকে মাকু চাবি ঘুরিয়ে ফেলেছিল, ফলে তার চেহারা বদলে গিয়েছিল। 2-13 খরগোশরা ভয় পেয়েছে কেন? উত্তর খরগোশরা ভেবেছে ওদের মারবে এবং বাচ্চাদের নিয়ে নেবে, তাই তারা ভয় পেয়েছে। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 2 × 4 = 8। 3-1 পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেফতার করেন? বিচারে তার কী শাস্তি হয়?
উত্তর, কমলা দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামে নারী গদ্যাংশে দুকড়িবালা দেবীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 7টা মশার পিস্তল পায়। বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখার অপরাধে এবং তিনি অস্ত্র কোথা থেকে পেয়েছেন, কে দিয়েছে, এই সমস্ত কথা স্বীকার না করায় পুলিশ দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন। বিচারে তার 2 বছর সশ্রম কারাদণ্ড হয়। 3-2 কার উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনয় সত্তাকে জাগিয়ে তুলল? উপদেশটি কী? উত্তর, গগন পাকরাশির উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনেতা সত্তাকে জাগিয়ে তুলল। তিনি পটলবাবুর নাট্যগুরু ছিলেন। তিনি বলেছিলেন, একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট পার্টটি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জন মিলেমিশে কাজ, সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। এই অমূল্য উপদেশই পাকরাশি মশাই পটলবাবুকে দিয়েছিলেন। 3-3 ভারততীর্থ কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন? উত্তর, ভারতবর্ষ এমন এক স্থান যেখানে নানা সময় নানা স্থানের মানুষ এসেছে। মানুষ যেমন পুণ্যের টানে তীর্থক্ষেত্রে যায়, তেমনি ভারতভূমির টানে তারা এখানে ছুটে এসেছে। তাই কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে। 3-4 সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছে কেন? উত্তর, সূর্যি ডুবে যাওয়ার আর খেলা যাবে না, খেলা বন্ধ করে মাঠ থেকে বাড়ি ফিরে আসতে হবে, তাই কথকরা দুচ্ছাই বলেছে। 3-5 গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল? উত্তর, গিরিন টুনুকে নিজের চোট দেখিয়ে তার চোটের কথা ভুলিয়ে দিয়েছিল। তাছাড়া গিরিন টুনুকে বলেছিল যে টুনুকে পারতেই হবে, সেই একমাত্র ভরসা, সে চাইলে 3টে গোল দিতে পারে। এইভাবে গিরিন খেলার মাঠে টুনুকে উৎসাহ জুগিয়েছিল। 4 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, কম বেশি 5টি বাক্যে। 3 × 1 = 3। 4-1 সোনাটিয়া কিভাবে তাদের বাড়ির লোকেদের সঙ্গে ঘরে ফিরতে পারল? উত্তর, সোনাটিয়া বাড়ি থেকে জঙ্গলে চলে যাওয়ার পর তাদের পিসেমশাই মাকুর ছদ্মবেশে তাদের সঙ্গে ছিলেন। হোটেলওয়ালার জন্মদিনে যখন সবাই সার্কাসে আনন্দ উপভোগ করছিল, তখন তার দেওয়া খবর মতো সোনাটিয়ার বাবা মা, আম্মা, ঠাম্মি সবাই হোটেলে গিয়ে অপেক্ষা করছিল। তারপর সার্কাস শেষে যখন সবাই হোটেলে যায়, তখন সোনাটিয়া সেখানে তাদের পরিবারকে দেখতে পায়। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। 4-2 সঙের লটারির টিকিটের আধখানা কীভাবে খুঁজে পাওয়া গেল? উত্তর, টিয়া মাকুকে চালু করার জন্য যে চাবি তৈরি করেছিল, তাতে সে লটারির টিকিটের আধখানা জড়িয়েছিল। তার রং ছিল গোলাপি। সোনা দেখে সঙের পকেট থেকে যে টিকিটের অংশে দেখা যাচ্ছে তার রং গোলাপি, আর টিয়ার চাবির রঙও গোলাপি, তাই সে ব্যাপারটা বুঝে তা খুঁজে বার করে। 5 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 4 = 20। 5-1 হে রুদ্রবীণা বাজো বাজো বাজো। রুদ্রবীণা কি? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? উত্তর, পুরাণ কাহিনী মতে রুদ্রবীণা হলো ভগবান শিবের বীণা। এটি এক ধরনের বাদ্যযন্ত্র। রুদ্রবীণা হলো ধ্বংসের প্রতীক। কবি এখানে চাইছেন যারা আজও ঘৃণার বশে ভারতবর্ষ থেকে দূরে রয়েছে, রুদ্রবীণার ধ্বনিতে তাদের সে বাঁধন ভেঙে যাবে। তারাও এই মহান ভারতবর্ষে মহামানবের সাগর তীরে উপনীত হবে। 5-2 ভারততীর্থ কবিতায় মহামানবের সাগর তীর বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর, কবি বলেছেন এখানে মানুষই হলো প্রধান দেবতা, সেখানে পতিত ও ব্রাহ্মণের কোনো ভেদাভেদ নেই। ভারতবর্ষ যেন এক মহামানবের মিলন সাগর, সেই সাগরকে কবি মহামানবের সাগর তীর বলেছেন। 5-3 স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ননিবালা দেবী এবং দুকড়িবালা দেবীর অবদান আলোচনা করো। উত্তর, ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেয়ে ননিবালা দেবী পলাতক অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে রিসরায় আশ্রয় দেন। এরপর অমর চ্যাটার্জি পলাতক হন, কিন্তু মশার পিস্তলের সন্ধান না দিয়ে গ্রেপ্তার হন রামচন্দ্র মজুমদার। ননিবালা দেবী রামবাবুর স্ত্রী সেজে জেলে গিয়ে তার সঙ্গে দেখা করে পিস্তলের গুপ্ত খবর নিয়ে আসেন। তাকে জেলের পানিশমেন্ট সেলে 3 দিন প্রায় আধ ঘন্টা একটা দরজা জানালাহীন অন্ধকার কক্ষে আটকে রাখা হয়। অর্ধমৃত অবস্থাতেও তিনি মুখ খোলেননি। অপরদিকে বনপ নিবারণ ঘটকের সূত্রে বিপ্লবের দীক্ষা নিয়ে দুকড়িবালা দেবী রডা কোম্পানি থেকে চুরি করায় আনা 7টা মশার পিস্তল নিজের বাড়িতে লুকিয়ে রাখেন।
পুলিশের তল্লাশিতে ধরা পড়ে গেলেও পিস্তল কোথা থেকে পেয়েছেন, কে দিয়েছে তা স্বীকার করেননি। সামান্য গ্রামের বউ হয়ে কোলের শিশুকে ফেলে চলে যান পুলিশের সঙ্গে, বিচারে তার 2 বছর সশ্রম কারাদণ্ড হয়। অথবা বছর 50-এর বেঁটেখাটো টাকমাখা নাট্যপ্রিয় পটলবাবুর চরিত্র আলোচনা করো। উত্তর: পটলবাবুর জীবনে বহুবার বহু ক্ষেত্রে আঘাত পেয়েছেন, কিন্তু কখনো থেমে যাননি, কখনো হতাশ হননি। জীবনে তার স্বপ্ন ছিল অভিনেতা হবার। জীবনযুদ্ধে লড়াই করতে গিয়ে তার সেই স্বপ্ন ভেঙে যায়। অনেক দিন পর 52 বছর বয়সে যখন অভিনয়ের ডাক পেলেন, তখন সেই স্বপ্ন আবার জেগে উঠল। নিজের সমস্ত ক্ষমতা দিয়ে তিনি ফুটিয়ে তুললেন মনের ভাব। সবার কাছে বাহবা পাওয়াটাই তার পারিশ্রমিক ধরে নিয়ে পটলবাবু বাড়ি ফিরে আসেন। এর থেকে বোঝা যায় তিনি একজন সত্যিকারের শিল্পী। 5-এর 4 এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার স্বগতোক্তি? কাকে বেশি ভাবতে হলো না, কেন? উত্তর: নরহরি মার স্বগতোক্তি। নরহরিকে ভাবতে হলো না। নরহরির মা কাশী যেতে চাইলেন। মার ইচ্ছে হয়েছে, নরহরি বাধা দেবে না। মার সকল কথাতেই নরহরি অস্থির হয়ে পড়ে, কিন্তু এই ইচ্ছেটা মার, তাই নরহরিকে বেশি ভাবতে হলো না। মার ইচ্ছেই তার ইচ্ছে। 6 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। 5 × 1 = 5। 6-এর 1 হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো। উত্তর: হোটেলওয়ালা তার জন্মদিন উপলক্ষে রাত্রিবেলা সবাইকে বিনে পয়সায় ভুনি খিচুড়ি, হরিণের মাংস আর পায়েস খাওয়াবে বলেছিল। সেই উৎসব উপলক্ষে সেদিন জঙ্গলের মধ্যে সার্কাসের আয়োজন করা হয়েছিল। আশেপাশের গ্রামের লোকেরা সেই সার্কাস দেখতে এসেছিল। সার্কাসে জাদুকরের পরীদের রানীকে আনা, সোনাটিয়ার নাচ, মাকুর খেলা দেখানো এবং মাকুর সাথে পরীদের রানীর বিয়ে দেওয়া হয়। তারপর খাওয়ার জায়গায় গিয়ে দেখা যায় সেখানে সোনা ও টিয়ার মা বাবা, ঠাম্মি, আম্মা, পিসেমশাই, পিসিমা, পিসিমার ছেলে, বোম্বা এবং কয়েকজন পুলিশ উপস্থিত। সেইখানে তখন হোটেলওয়ালার জন্মদিন উপলক্ষে সকলে মিলে খাওয়া দাওয়া করে। এই সব হই হুল্লোড়ের মধ্যেই হোটেলওয়ালার আসল পরিচয় সবার সামনে ফাঁস হয়ে যায়। এইভাবে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব পালন অন্য তাৎপর্য পেয়ে যায়। 6-এর 2 হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে কে এই হোটেল চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর: বনের মধ্যে নোটো অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো। সে ছিল সার্কাস দলের অধিকারী। অনেক লোকের পয়সা নিয়ে সে হা হয়ে গিয়েছিল। তারপর সে হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বটগাছের তলায় ছিল তার হোটেল। 3টে পাথর সাজিয়ে তার উপর রান্না হতো। গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলত। গুড়ির ওপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসত। সে একটা খুব সুন্দর শুরুয়া আনত, যার মূল ছিল তার নিজের মাথার নকল চুলদাড়ি গোঁফ। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য। 7 যে কোনো একটি বিষয়ে অবলম্বনে পত্র রচনা করো। প্রশ্নের মান 4। 7-এর 1 তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুর কাছে পত্র লেখো। 7-এর 2 পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। 7-এর 3 অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। দেখো, তোমাদেরকে এখানে 3টে রচনা দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো একটা করতে হবে। তো আমরা এখানে 7-এর 1 তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুর কাছে পত্র লেখো, এই উত্তরটা করে দিয়েছি। তো তোমরা এই উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ডান দিকের ওপরে নিজেদের ঠিকানাটা লিখবে। যেহেতু আমার ঠিকানা বারুইপাড়া, সিউড়ি, বীরভূম 731132, তাই এটা লিখেছি। তোমরা তোমাদের ঠিকানাটা লিখবে। বাঁ দিকের নিচে লিখবে প্রিয় রাহুল, তোমাদের বন্ধুর নামটা লিখবে, কমাচিহ্ন দেবে, তার ঠিক নিচ থেকে লিখবে তুই কেমন আছিস, অনেক দিন তোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আজ আমি তোকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত শিশু দিবস অনুষ্ঠানের বর্ণনা দিয়ে এই পত্র লিখছি। প্রতি বছরই শিশু দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। নভেম্বর মাস শুরু হওয়ার ঠিক সাথে সাথে অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে যায়। তারপর 14ই নভেম্বর এরকম এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপরে লিখবে বিদ্যালয় সভাগৃহে এই অনুষ্ঠান হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণীর দিদিরা ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন যে এই গানটি দিয়ে অনুষ্ঠানের সূচনা করে।
এরপর আমাদের মাননীয় প্রধান শিক্ষক অনুষ্ঠানের বিষয়ে তার কিছু বক্তব্য রাখেন। তারপর প্রায় প্রতিটি শ্রেণীর ছাত্রছাত্রীরাই নাচ, গান, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে। আলো নাটকটি অত্যন্ত সুন্দরভাবে অভিনয় করে দেখায় দশম শ্রেণীর ছাত্ররা। অনুষ্ঠানের শেষে আমাদের প্রত্যেককে সিঙাড়া ও মিষ্টি দেওয়া হয়। আজ এখানেই শেষ করছি। তুই ভালো থাকিস। বাড়ির বড়দের আমার প্রণাম ও ছোটদের আমার ভালোবাসা জানাস। ডান দিকের নিচে লিখবে ইতি তোর বন্ধু সুরেন্দ্র। এখানে তোমরা নিজেদের নামটা লিখবে, আর বাঁ দিকের নিচে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানা। যেহেতু এখানে আমি রাহুলকে পাঠাচ্ছি তাই লিখেছি রাহুল চৌধুরী। তার নিচে প্রযত্নে তার বাবার নাম শান্তনু চৌধুরী, তার নিচে ঠিকানা কলকাতা লেক টাউন 7000001। ৮. যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো। প্রশ্নের মান 6। ৮-এর ১ একটি গ্রাম্য মেলার বিবরণ বা একটি মেলা দেখার অভিজ্ঞতা। ৮-এর ২ কম্পিউটার। ৮-এর ৩ বিজ্ঞানের ভালো মন্দ। ৮-এর ৪ পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ। ৮-এর ৫ স্বামী বিবেকানন্দ। দেখো এখানে তোমাদেরকে 5টা প্রবন্ধ দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো একটা করতে হবে। তো আমরা এখানে ৮-এর ৩ বিজ্ঞানের ভালো মন্দ এই রচনাটা করে দিয়েছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে বিজ্ঞানের ভালো মন্দ, নিচে লিখবে ভূমিকা দিয়ে বর্তমান যুগে বিজ্ঞানকে এড়িয়ে চলা সম্ভব নয়। আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে বিভিন্নভাবে বিজ্ঞান জড়িয়ে আছে। পরের পয়েন্ট করবে প্রাত্যহিক জীবন ও বিজ্ঞান। সকালে ঘুম ভাঙার পর থেকে রাত্রে শোবার সময় পর্যন্ত আমরা বিজ্ঞানের সাহায্য নিয়ে থাকি। যেমন ব্রাশ, পেস্ট, রান্নার জিনিসপত্র, বাসন, টিভি, ফ্রিজ, ফ্যান, ঔষধ এবং যাতায়াতের জন্য বিভিন্ন প্রকার গাড়ি যেমন মোটর বাইক, অটোরিকশা, টোটো, বাস, ট্রেন, সাইকেল, মোটর সাইকেল, বিভিন্ন প্রকার গাড়ি, নৌকা, স্টিমার প্রভৃতি জলযান ও বায়ুযান আমাদেরকে প্রতিদিনের কর্মক্ষেত্রে খুব কম সময় ও সহজে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। আমাদের প্রতিদিনের জীবনকে কর্মমুখর করে তোলে। এছাড়া শিক্ষাক্ষেত্রে, সংবাদ মাধ্যম, চিকিৎসায়, কৃষিক্ষেত্রে, বিনোদনের সব ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। পরের পয়েন্ট করবে বিজ্ঞানের অপকারিতা। পৃথিবীতে সকল জিনিসেরই ভালো মন্দ উভয় দিকই রয়েছে। যন্ত্রের ওপর নির্ভর করতে গিয়ে আজ মানুষ দিন দিন শ্রমবিমুখ হয়ে পড়েছে। ক্রমশ কমে যাচ্ছে মানুষের স্বনির্ভরতা, ফলে শরীরে নানান রোগ এসে বাসা বাঁধছে। পরের পয়েন্ট করবে উপসংহার। দৈনন্দিন জীবনে প্রয়োজনের প্রতি ক্ষেত্রে নব নব সৃষ্টির সম্ভার মানুষের হাতে তুলে দিয়ে প্রমাণ করেছে যে বিজ্ঞানী প্রগতি মন্ত্র, সভ্যতার প্রাণ প্রদীপ। বিজ্ঞান যেন দৈনন্দিন জীবনে বিধাতার আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।